আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। আদালতের সিদ্ধান্ত না আসা পর্যন্ত কোটা নিয়ে সরকারের কিছু করার নেই, সংবাদ সম্মেলনে বললেন প্রধানমন্ত্রী। মুক্তিযোদ্ধাদের নিয়ে আন্দোলনকারীদের প্রশ্ন তোলায় ক্ষোভ। দাবি আদায়ে সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম কোটা আন্দোলনকারীদের। রাজধানীতে পদযাত্রা, বঙ্গভবনের রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি। কোটা নিয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ। ২০১৮ সালের পরিপত্র অবৈধ ঘোষণা। আন্দোলনকে রাজনৈতিকভাবে মোকাবেলার ইচ্ছা নেই, জানালেন ওবায়দুল কাদের। এইচএসসির ভুলে ভরা প্রশ্নে উদ্বিগ্ন শিক্ষার্থী ও অভিভাবকরা। দায়ীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হবে, জানালেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কোটা নিয়ে যারা আন্দোলন করছে তারা আইন আদালত মানে না, তাদের সংবিধান সম্পর্কে জ্ঞান নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই বিষয়ে আদালতের সিদ্ধান্ত না আসা পর্যন্ত সরকারের কিছুই করার নেই। মুক্তিযোদ্ধাদের নিয়ে কোটা আন্দোলনকারীদের কথা বলার অধিকার কে দিয়েছে সেই প্রশ্ন রাখেন বঙ্গবন্ধু কন্যা। বিস্তারিত মনিউর রহমানের রিপোর্টে। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে গত ৮ থেকে ১০ জুলাই দেশটি সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এই সফর নিয়ে গণভবনে অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলন। এতে লিখিত বক্তব্যে প্রধানমন্ত্রী জানান, এ সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক কৌশলগত অংশীদারিত্ব পর্যায়ে উন্নীত হয়েছে, যা দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন পর্যায়ে নিয়ে যাবে। পরে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রীর চীন সফরে কোনো সফলতা নেই এমন নেতিবাচক মন্তব্যের জবাব দেন সরকার প্রধান। আমি তার আগে ভারতে গেলাম, তাদের সাথে আমার সম্পর্ক বলে আসলে ভারতের কাছে দেশ বেঁচে দিছি। আর চীনে গেলাম, বলে কিছুই দেয় নাই। তো এটা তো বলেই আসছে, আর ভারতের কাছে দেশ বাঁচা, গোলামি স্বাক্ষর করা, চুক্তি স্বাক্ষর করা, এগুলি বাতিল করতে হবে সেই কথাও বলা। তো এটা তো একটা শ্রেণীর লোকের, এটা তাদের এক ধরনের মানসিক অসুস্থতা বলে মনে করি। সংবাদ সম্মেলনে গুরুত্ব পায় সাম্প্রতিক কোটা ইস্যু। এ প্রসঙ্গে বীর মুক্তিযোদ্ধাদের উপর আন্দোলনকারীদের এত ক্ষোভ কেন সেই প্রশ্ন রাখেন প্রধানমন্ত্রী। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সেটা আমার প্রশ্ন, দেশবাসীর কাছে প্রশ্ন। যেখানে সংবিধানে আছে অনগ্রসর যারা, তাদেরকে রাজ্যের কর্মের সাথে সম্পৃক্ত থাকতে দেয়া হবে। তারা কি সংবিধানটা পড়ে দেখছে কখনো? আর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কথা বলার অধিকার তাদেরকে দিয়েছে। কোটা আন্দোলনকারীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে কোনো সমস্যা নেই উল্লেখ করে সরকার প্রধান জানান, ধ্বংসাত্মক কাজে জড়ালে কোনো ছাড় নয়। যতক্ষণ পর্যন্ত আদালত থেকে সমাধান না আসবে ততক্ষণ আমাদের এখানে কোনো কিছু করার থাকে না। এটা বাস্তবতা, এই বাস্তবতা তাদের মানতে হবে। আর যদি না মানে কিছু করার নাই, আর রাজপথে আন্দোলন করতেই থাকবে, তবে কোনো ধ্বংসাত্মক কাজ করতে পারবে না। যতক্ষণ তারা শান্তিপূর্ণভাবে করে যাচ্ছে কেউ কিছু বলছে না। কিন্তু এর বাইরে যখন কিছু করবে, পুলিশের গায়ে হাত দেওয়া বা পুলিশের গাড়ি ভাঙা বা এভাবে আক্রমণ, এগুলি যদি করতে যায়, তাহলে তখন তো আইন তার আপন গতিতে চলবে। অপর এক প্রশ্নের জবাবে দুর্নীতি প্রতিরোধে সরকারের শক্ত অবস্থানের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। এখন আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি, যে ব্যবস্থা অব্যাহত থাকবেই, এখানে তো আর কোনো দ্বিধা নেই। আমি ওটা বিশ্বাস করি না যে আমি এটা ধরলেই একবারে আমার সরকারি ইমেজ নষ্ট হবে। নো, আমি এটা বিশ্বাস করি না। সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের উপর গুলিবর্ষণের ঘটনায় নিন্দা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্রের মতো গণতান্ত্রিক রাষ্ট্রে একজন সাবেক প্রেসিডেন্টের উপর এ হামলার ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি। আমেরিকার মতো সভ্য দেশে যারা গণতন্ত্রের এত বড় প্রবক্তা, এত বড়, সেই দেশে এই ঘটনা ঘটবে কেন? মনিউর রহমান, এটিএন বাংলা, ঢাকা। কোটার যৌক্তিক সংস্কারের এক দফা দাবি আদায় সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিয়ে গুলিস্তানের পাতাল মার্কেটের সামনে এ ঘোষণা দেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। এ সময় আগামী ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ করে সমন্বয়করা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন বলেও জানান তারা। রিপোর্ট করছেন মাজহারুল হক মুহাজির।
এক দফা দাবি আদায়ের লক্ষ্যে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান ও গণপদযাত্রায় অংশ নিতে এভাবেই সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হয় আন্দোলনরত শিক্ষার্থীরা। চিরচেনা সব স্লোগানে উত্তাল ক্যাম্পাস। শাহবাগ মৎস্য ভবন হয়ে বঙ্গভবন অভিমুখে এই গণপদযাত্রায় পুলিশি বাধা আসলেও তার তোয়াক্কা না করে শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যান। সচিবালয় এলাকা অতিক্রম করে গুলিস্তানের 0 পয়েন্টে পৌঁছালে আবার আসে পুলিশের বাধা। পরে সচিবালয়ের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা। অবরোধ করা হয় গুলিস্তানের 0 পয়েন্ট এলাকা। এ সময় সিদ্ধান্ত আসে 12 সদস্যের একটি প্রতিনিধি দল যাবে বঙ্গভবনে। কড়া নিরাপত্তায় প্রতিনিধি দলকে বঙ্গভবনে নিয়ে যায় আইন শৃঙ্খলা বাহিনী। বঙ্গভবন থেকে বের হয়ে প্রতিনিধি দল গণমাধ্যমে কথা না বললেও গুলিস্তানের পাতাল মার্কেটের সামনে ব্রিফিং করেন। রাষ্ট্রপতি সামরিক সচিবের কাছে স্মারকলিপিটি হস্তান্তর করা হয়েছে বলে জানায় তারা। এ সময় আগামী 24 ঘন্টার মধ্যে সংসদে অধিবেশনের দাবি করেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ হাসান। আমরা আগামী 24 ঘন্টা পর্যবেক্ষণ করব সরকারের তরফ থেকে, মহামান্য রাষ্ট্রপতির তরফ থেকে এবং দায়িত্বশীল ব্যক্তিদের পক্ষ থেকে কি ধরনের বক্তব্য এবং পদক্ষেপ আসছে সেটি আমরা পর্যবেক্ষণ করে আমরা পরবর্তী আমাদের কর্মপরিকল্পনা ঠিক করব। ব্রিফিং শেষে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য পর্যন্ত গণপদযাত্রা চালায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ সময় সবচেয়ে আলোচিত এক ইস্যুর নাম কোটা সংস্কার আন্দোলন। শুরুতে কোটা সংস্কার না বাতিল এ নিয়ে নানা মত থাকলেও এখন তাদের দাবি পরিষ্কার। এরই মধ্যে বাংলার ব্লকেট কর্মসূচির পর রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদানের মাধ্যমে নতুন এক মাত্রা যোগ করলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। যদিও তাদের এই এক দফা দাবি মেনে নেওয়া না হলে এই আন্দোলন কঠোর থেকে কঠোরতর হওয়ার হুঁশিয়ারি দেয় ছাত্র আন্দোলনের নেতারা। মাজহারুল হক মুহাচির, এটিএন বাংলা, ঢাকা। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল করে হাইকোর্টের দেয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। বিকেলে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এ রায় প্রকাশ করা হয়। এর ফলে রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল শুনানিতে আর বাধা নেই। রায়ে উচ্চ আদালত বলেন, মুক্তিযোদ্ধা কোটার বিষয়ে 2012 সালের হাইকোর্টের একটি রায় ও 2013 সালে আপিল বিভাগের রায়ে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা রাখার কঠোর নির্দেশনা আছে। তাই কোটা বাতিল করে 2018 সালে জারি করা প্রজ্ঞাপন অবৈধ এবং আদালত অবমাননার শামিল। মুক্তিযোদ্ধা কোটার পাশাপাশি জেলা, নারী, প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর কোটা রাখতে বলা হয়েছে রায়ে আরও বলা হয়েছে, সরকার চাইলে সব কোটা বহাল রেখে কোটার হার কমাতে বাড়াতে পারবে। কোটায় পদ পূরণ না হলে মেধা তালিকা থেকে শূন্য পদে নিয়োগ দেওয়ার স্বাধীনতা কর্তৃপক্ষের থাকবে। কোটা বিরোধী আন্দোলনকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার কোনো ইচ্ছা সরকারের নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি একথা বলেন। বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, এটি একটি অরাজনৈতিক আন্দোলন, অথচ বিএনপি ও তার দোসররা এই আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলনের রূপ দেওয়ার পায়তারা চালাচ্ছে। এই অপকৌশলের বিরুদ্ধে সতর্ক থাকতে সাধারণ শিক্ষার্থী ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, সরকারি চাকরিতে কোটার বিষয়টি আদালতে বিচারাধীন। কারো উস্কানিতে পড়ে সরকার বিরোধী বক্তব্য না দিয়ে জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কর্মসূচি পরিহার করে শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি। চূড়ান্ত শুনানিতে আদালত সব পক্ষের বক্তব্য এবং যুক্তিতর্ক আমলে নিয়ে চূড়ান্ত রায় প্রদান করবেন। অচিরেই এই বিষয়টির সমাধান হবে বলে আশা করেন ওবায়দুল কাদের। কোটা বিরোধী আন্দোলনে স্বার্থান্বেষীরা উস্কানি দিচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, সবকিছু বিচার বিভাগের হাতে, কোটা নিয়ে শিক্ষার্থীরা না বুঝে আন্দোলন করছে। মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে জাতীয় শিল্পকলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। মামলা তুলে নিতে শিক্ষার্থীদের দেয়া 24 ঘণ্টার আলটিমেটাম প্রসঙ্গে তিনি বলেন, শাহবাগ থানায় করা মামলাটির গুরুত্ব বুঝে তদন্ত করা হবে। তদন্তর পরে যদি এটার মেরিট না থাকে তাহলে এটা অটোমেটিক বাতিল হয়ে যাবে। সেইখানে 24 ঘন্টা, 10 ঘন্টা, 24 দিন এইগুলি কোনো প্রশ্ন আসে না। এইগুলি আমরা যদি মেরিট না দেখি বাতিল হবে, আর মেরিট থাকলে মানে এই ঘটনা অনুযায়ী মানে তদন্ত হয়ে তার বিচার ব্যবস্থা আমরা প্রেরণ করি।
রপ্তানি বাজারের আওতা বাড়াতে ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্দিষ্ট কয়েকটি পণ্যের উপর নির্ভরশীল না থেকে রপ্তানি বাজারে নতুন নতুন পণ্য যুক্ত করার তাগিদ দেন তিনি। সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় রপ্তানি ট্রফি 2021-22 প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন, রাজনৈতিক নয়, এখন কূটনীতি হবে অর্থনৈতিক ও বাণিজ্যিক। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। প্রধানমন্ত্রী রপ্তানিকারকদের পরিশ্রম ও কর্মদক্ষতার স্বীকৃতি দিতে জাতীয় রপ্তানি ট্রফি দিল রপ্তানি উন্নয়ন ব্যুরো। বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচিত ৭৭টি প্রতিষ্ঠানের প্রতিনিধির হাতে রপ্তানি ট্রফি তুলে দেন। এর মধ্যে সর্বোচ্চ রপ্তানি আয় অর্জনকারী প্রতিষ্ঠান হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি স্বর্ণ ট্রফি পেয়েছে রিফাত গার্মেন্টস লিমিটেড। এছাড়া ২৮টি স্বর্ণ, ২৭টি রৌপ্য এবং ২১টি ব্রোঞ্জ ট্রফি দেওয়া হয়। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, রপ্তানি পণ্যের সংখ্যা বাড়াতে কোন কোন দেশে কি কি পণ্য রপ্তানি বাড়ানো যায় সেদিকেও নজর দিতে হবে। আমাদের নতুন নতুন জায়গা এবং নতুন নতুন পণ্য খুঁজতে হবে, এবং আমরা শুধু যে গার্মেন্টস উপরে নির্ভরশীল থাকবো কেন? আমরা যদি মিডল ইস্ট বা অন্যান্য জায়গায় যাই, কোন দেশ আমরা ঢুকতে পারবো, সেটা সরকারের পক্ষ থেকে আমরা করব, কিন্তু ব্যবসায়ীদেরও কিন্তু নিজেদের পার্টনার নিজেদের খুঁজে নিতে হবে। দেশের অর্থনীতি এখন অনেক শক্তিশালী উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশকে দারিদ্র্যমুক্ত করতে বাণিজ্যিক কূটনীতির বিকল্প নেই। এখনকার কূটনীতিটা হচ্ছে, এটা শুধু রাজনৈতিক না, এটা হবে ইকোনমিক, বাণিজ্যিক। কোন দেশে কোন মার্কেট আছে, কোন দেশে কি চাহিদা আছে, সেটা খুঁজে বের করা। তাদের কাছ থেকে আমরা কি পণ্য সস্তা কিনতে পারি, আমরা কোন পণ্য রপ্তানি করতে পারি, সেইগুলি দেখা। জনগণের ভাগ্য বদলানোর অঙ্গীকার করে বঙ্গবন্ধু কন্যা আরও বলেন, জাতির পিতার দিয়ে যাওয়া স্বাধীনতাকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো বাংলাদেশ থেকে ৩,০০০ কর্মী নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বিদায়ী সাক্ষাৎ করতে গেলে তিনি বলেন, কর্মদক্ষতা যাচাইয়ের পর আরও নতুন কর্মীর চাহিদা দেবে ইইউ। নিজ দপ্তরে ইইউর রাষ্ট্রদূতের সাথে আলোচনায় গার্মেন্টস পণ্যের রপ্তানি বাড়ানোর বিষয়ে কথা হয়েছে বলে জানান মন্ত্রী। এ সময় কোটা আন্দোলন নিয়ে বিএনপি রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে বলে মন্তব্য করেন তিনি। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার ঘটনায় নিন্দা জানান ডক্টর হাসান মাহমুদ। ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোতে আমাদের দেশ থেকে কর্মী নেওয়ার বিষয়টি আলোচনা হয়েছে। আপাতত ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোতে ৩,০০০ কর্মী নেওয়ার ব্যাপারে আমরা সম্মত হয়েছি। মায়ানমারের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন তারা রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে চায়, তবে আরাকান স্টেটে যেই পরিস্থিতি, সেটি আসলে রোহিঙ্গাদেরকে এই মুহূর্তে সেখানে পাঠানো একটু ঝুঁকিপূর্ণ। কোটা পদ্ধতি স্থায়ী সংস্কার না করে সরকার ইচ্ছে করে এ সমস্যা জিয়ে রেখেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। উচ্চ আদালত ও সরকারের এই অবস্থানের কারণে সংকট আরও বাড়বে বলে আশঙ্কা তার। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ১২ দলীয় জোটের লিয়াজো কমিটির নেতাদের সাথে বৈঠক শেষে তিনি একথা বলেন। নজরুল ইসলাম খান জানান, সরকার পতন আন্দোলনে শীঘ্রই নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। এইচএসসির ভুলে ভরা প্রশ্ন নিয়ে উদ্বিগ্ন শিক্ষার্থী ও অভিভাবকরা। ঢাকা বোর্ডের পদার্থ বিজ্ঞান সহ কয়েকটি বিষয় ধরা পড়েছে অসঙ্গতি। শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলছেন, ভুল প্রশ্নের উত্তর লিখলেও শিক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে। এসব ভুলের জন্য দায়ীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হবে। রিপোর্ট করছেন মাহবুব কবির চপল। ভুলের বৃত্ত থেকে বের হতে পারছে না পাবলিক পরীক্ষার প্রশ্ন। এবারও ঢাকা বোর্ডের পদার্থবিজ্ঞান বিষয়ের প্রথম পত্রে ৩টি ভুল ধরা পড়েছে। একটি প্রশ্নে বাংলা ভার্সনে লেখা আছে 0.5 মিটার উঁচু, আবার একই প্রশ্নের ইংরেজি ভার্সনে দেওয়া হয়েছে শুধু 5 মিটার উঁচু, যার উত্তর কোনোভাবেই মেলাতে পারেনি ইংলিশ ভার্সনের শিক্ষার্থীরা। এমসিকিউ অংশে একটি প্রশ্নের কোনো সঠিক উত্তরই দেওয়া হয়নি। কয়েকটি বিষয়ে এমন অসঙ্গতির কথা জানিয়েছেন শিক্ষার্থীরা। নম্বর পাওয়া নিয়েও শঙ্কিত তারা। তবে ঢাকা বোর্ডের চেয়ারম্যান বলছেন, ভুল প্রশ্ন হলেও ক্ষতিগ্রস্ত হবে না পরীক্ষার্থীরা। যারা এই প্রশ্ন কাজ করেছে তারাই এটার পূর্ণ নাম্বার পাবে। আমরা বিগত দিনগুলোতেও এই ধরনের ভুল ভ্রান্তি হলে আমাদের পরীক্ষার্থীরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই
দিকটা আমরা বিবেচনা করি এবং তাদেরকে আমরা পূর্ণ নম্বর দেওয়ার ব্যবস্থা করি। বিশ্ববিদ্যালয়ে ভর্তি সহ বিভিন্ন ক্ষেত্রে এসব পরীক্ষার নম্বর খুবই গুরুত্বপূর্ণ, তাই প্রশ্নগুলো আরও সতর্কতার সাথে করা উচিত বলে মনে করছেন শিক্ষকরা। অবহেলা, অদক্ষতা এবং অযোগ্যতার কারণে যেটা হয়ে থাকে অবশ্যই তাকে ওই পদে ওই জায়গাতে রাখা ঠিক হবে না, এবং অবহেলা থাকলে অবশ্যই তার এটার জন্য তাকে সাফার করতে হবে। এটা শাস্তিযোগ্য অপরাধ, তাকে শাস্তি পেতেই হবে। তো নির্ভর করে যার যতটুকু আমাদের ব্যবস্থা নেওয়ার দরকার সেটুকু আমরা ব্যবস্থা নেব। এটা তদন্ত কমিটি আছে, এটা আমাদের পরীক্ষা নিয়ন্ত্রকের নেতৃত্বে একটা কমিটি আছে, তারাই এগুলো নির্ধারণ করে তারপরে ব্যবস্থা নেয়। নির্ভুল প্রশ্ন তৈরিতে পদ্ধতিগত কিছু পরিবর্তনের উদ্যোগ নিচ্ছে শিক্ষা বোর্ডগুলো। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের পঞ্চম মৃত্যুবার্ষিকী আলাদাভাবে পালন করল জাতীয় পার্টির দুই অংশ। সকালে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুর নেতৃত্বে দলের নেতাকর্মীরা কেন্দ্রীয় কার্যালয়ে এরশাদের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানান। বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভায় দলের চেয়ারম্যান জি.এম. কাদের স্মৃতিচারণ করে বলেন, পল্লীবন্ধুর শাসনকালকে দেশের মানুষ স্বর্ণযুগ মনে করে, অথচ এখন প্রতিটি মানুষের ঘাড়ে 1.5 লাখ টাকার ঋণের বোঝা। অন্যদিকে রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে রওশন এরশাদ অংশ। অনুষ্ঠানে রওশন এরশাদ বলেন, শিক্ষক ও শিক্ষার্থীদের চলমান আন্দোলন সমাধানে সরকারের পদক্ষেপ যথেষ্ট নয়। সরকার চাইলে শুরুতেই আলোচনার মাধ্যমে এর সমাধান করতে পারত। সমস্যা সমাধানের ব্যাপারে সরকার আন্তরিক আছে, কিন্তু সমাধানের পদক্ষেপগুলো যথার্থ নয়। ছাত্র শিক্ষকের আন্দোলন শুরু হতে না হতেই সরকারের উচিত ছিল আলাপ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করা। স্বর্ণযুগ ছিল বাংলাদেশের সেই সময়টি, যখন এরশাদ সাহেব এই দেশকে শাসন করেছিলেন। তখন মানুষের নিরাপত্তা ছিল, ব্যবসা বাণিজ্য ছিল, এবং মানুষের জনগণের কল্যাণে যেটা যখন দরকার ছিল উনি করেছেন। জনগণের অত্যাচার করেন নাই, ট্যাক্স চাপিয়ে দিয়ে তাদেরকে একেবারে ডুবিয়ে দেওয়ার ব্যবস্থা করেন না। আত্মমানবতার সেবায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যদের আরও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সংস্থাটির চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ওবায়দুল কবির চৌধুরীর নেতৃত্বে নবনির্বাচিত কমিটির সদস্যরা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি বলেন, যে কোনো দুর্যোগ মোকাবেলায় সোসাইটির স্বেচ্ছাসেবকদের তৎপর থাকতে হবে। এ সময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সার্বিক কার্যক্রম ও চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়। বৈঠকে সংস্থার যে কোনো প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগ, মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সাথে সমন্বয় জোরদার করার কথা বলেন রাষ্ট্রপতি। তথ্য প্রযুক্তি খাতে যুক্তরাষ্ট্রের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে যাত্রা শুরু করেছে বেসিস আমেরিকা ডেস্ক। রাজধানীর একটি হোটেলে বেসিস আমেরিকা ডেস্কের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। এ সময় উপস্থিত ছিলেন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। অনুষ্ঠানে ভিডিও বার্তায় তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের তথ্য প্রযুক্তি ও সফটওয়্যার কোম্পানির মধ্যে ব্যবসা বিনিয়োগ বাড়াতে বেসিসের এই উদ্যোগ উল্লেখযোগ্য মাইলফলক। এ সময় দুই দেশের মধ্যে প্রতিবন্ধকতাহীন বাণিজ্য নীতি করার তাগিদ দেন বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত। অনুষ্ঠানে সালমান এফ রহমান বলেন, তথ্য প্রযুক্তি খাত নয়, যুক্তরাষ্ট্রের সাথে সব ধরনের বাণিজ্য বাড়াতে আন্তরিক সরকার। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। 2021-2022 অর্থবছরের রপ্তানিতে সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জন করায় নিট পোশাক খাতে জাতীয় রপ্তানি ট্রফি স্বর্ণপদক লাভ করেছে লিবার্টি নিটওয়্যার লিমিটেড। এ উপলক্ষে রাজধানীর ওসমানী মিলনায়তনে জাতীয় রপ্তানি ট্রফি 2021-22 প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে জাতীয় রপ্তানি ট্রফি স্বর্ণপদক গ্রহণ করেন লিবার্টি নিটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ শামসুজ্জামান সিআইপি। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বাণিজ্য প্রতিমন্ত্রী, বাণিজ্য সচিব, এফবিসিসিআই সভাপতি, বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বিভিন্ন খাতে রপ্তানি ট্রফি অর্জনকারী শিল্পপতি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এদিকে টেক্সটাইল ফেব্রিক্স রপ্তানি করে জাতীয় অর্থনীতিতে অবদান রাখায় স্বীকৃতি হিসেবে 2021-2022 অর্থবছরে টেক্সটাইল ফেব্রিক্স খাতে রপ্তানিতে জাতীয় রপ্তানি ট্রফি স্বর্ণ পদক অর্জন করেছে নাইস ডেনিম লিমিটেড। এ উপলক্ষে রাজধানীর ওসমানী মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে নাইস ডেনিম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নুরি ইয়াসমিন ফাতিমা জাতীয় রপ্তানি ট্রফি স্বর্ণ পদক গ্রহণ করেন। এবার পারটেক্স খেলার খবর। ইউরো ফুটবলে সেরা হওয়ার লড়াইয়ে রাতে উজ্জীবিত ইংল্যান্ডের মুখোমুখি হবে দারুণ পারফর্ম করা স্পেন। এর আগে স্প্যানিশরা 3 বার ইউরো জিতলেও 1966 সালের বিশ্বজয়ী ইংল্যান্ড বড় কোনো শিরোপা জেতেনি। এবার শিরোপা জিততে পারলে সবচেয়ে সফল দল হিসেবে ইউরোর ইতিহাসে নাম লেখাবে স্পেন। কিশোর ইয়ামাল এবং ওলমো আছেন পারফরমেন্সের তুঙ্গে, তবে ফাইনাল ম্যাচে পেদ্রি ও পেরেসকে পাচ্ছে না ডি লা ফুয়েন্তের দল। এদিকে বিদেশের মাটিতে ইংল্যান্ড কখনোই বড় কোনো টুর্নামেন্টের ফাইনাল খেলেনি। 3 বছর আগে ইটালির কাছে টাই ব্রেকারে পরাজিত হয়ে ট্রফির কাছে গিয়েও তা ছোঁয়া হয়নি। এবার সেই ভুল করতে চায় না ইংল্যান্ড। রোববার বার্লিনের অলিম্পিয়া স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 1টায় শুরু হবে ম্যাচটি। শেষ করার আগে সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। আদালতের সিদ্ধান্ত না আসা পর্যন্ত কোটা নিয়ে সরকারের কিছু করার নেই, সংবাদ সম্মেলনে বললেন প্রধানমন্ত্রী। মুক্তিযোদ্ধাদের নিয়ে আন্দোলনকারীদের প্রশ্ন তোলায় ক্ষোভ। দাবি আদায়ে সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম কোটা আন্দোলনকারীদের। রাজধানীতে পদযাত্রা, বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি। কোটা নিয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ। 2018 সালের পরিপত্র অবৈধ ঘোষণা। আন্দোলনকে রাজনৈতিকভাবে মোকাবেলার ইচ্ছা নেই, জানালেন ওবায়দুল কাদের। এইচএসসির ভুলে ভরা প্রশ্নে উদ্বিগ্ন শিক্ষার্থী ও অভিভাবকরা। দায়ীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হবে, জানালেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছে। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।